ভ্রমণ পিপাসু বাঙালি বারবার যেখানে গিয়েও ক্লান্ত হন না। দুদিনের ছুটি হোক, কম বাজেট হোক, অথবা বন্ধুদের সাথে পার্টির মজা হোক, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া হোক, বা বৃদ্ধ বাবা মাকে নিয়ে দুদিনের জন্য অবসর যাপন, সব কিছুতে একটা নামই সবার আগে মাথায় আসে, আমাদের সবার প্রিয় দীঘা। আর যেখানে যাই না রে ভাই সপ্ত সাগর পার, দীঘা বেড়াতে আসার মজা পাই না কোথাও আর। শীত হোক, গ্রীষ্ম হোক বা বর্ষা, ভ্রমণ প্রিয় বাঙালির বেড়াতে যাওয়ার তালিকায় একেবারে প্রথমে যে নামটি রয়েছে সেটি হলো সব্বার পছন্দের দীঘা সমুদ্র সৈকত। আর আমাদের এবারের ভিডিও সেই দীঘা সমুদ্র সৈকতকে ঘিরে। এই সম্পিতানু ব্লগসের প্রথম দীঘা বেড়াতে আসার গল্প, এবং তার থেকেও বড় কথা আমার জীবনে প্রথমবার দীঘায় এসে থাকার গল্প, দীঘা সমুদ্র সৈকত দেখার গল্প। এটা আপনাদের কাছে কিছুটা অবিশ্বাস্য বা অবাস্তব লাগলেও এটাই সত্যি। আমাদের আজকের ভিডিওতে থাকছে কিভাবে কলকাতা থেকে খুব কম খরচে এবং সহজ উপায়ে দীঘা সমুদ্র সৈকতে চলে আসবেন, এখানে এসে কোথায় থাকবেন, ওল্ড দীঘাতে না নিউ দীঘাতে, আগামী 30শে এপ্রিল যে জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে সে সম্পর্কিত বেশ কিছু তথ্য, জগন্নাথ মন্দির দর্শনের সাথে সাথে আর কোন কোন মন্দির আপনারা দর্শন করতে পারেন, এবং সব মিলিয়ে থাকার কীরকম খরচ পড়বে এবং ঘুরতে কতটা খরচ পড়বে তার সমস্ত ডিটেলস। সেই জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের দীঘা সিরিজ আসবে দুটো পর্বে, আজ হলো তার প্রথম পর্ব এবং পরবর্তী পর্ব আসবে এর পরের সপ্তাহে। আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি কিসের, শুরু করে ফেলি আজ দীঘা বেড়ানোর নতুন এক গল্প। বসে পড়েছি ট্রেনে, তাম্রলিপ্ত এক্সপ্রেসে। এটা আমাদের 3 নম্বর বা 4 নম্বর যাত্রা হবে। তাম্রলিপ্ত এক্সপ্রেস সম্পর্কে অনেক ডিটেলে এর আগের ভিডিওগুলোতেও আমি বলেছি, তবু একবার বলে দিই আপনাদের জ্ঞাতার্থে। 12857 হাওড়া দীঘা আপ তাম্রলিপ্ত এক্সপ্রেস। দীঘা যাওয়ার জন্য সবথেকে ভালো একটা ট্রেন, কারণ প্রত্যেক দিন ভোর 6:45 এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছেড়ে 185 কিলোমিটার পথ অতিক্রম করে দীঘাতে যায়। কিন্তু বেশ কিছুদিন ধরে এই ট্রেনটির পাংচুয়ালিটির একটু গণ্ডগোল হচ্ছিল, কিন্তু আশা করছি আজকে খুব ঠিকঠাক টাইমে যাবে। তার কারণ আমরা 6টার সময় স্টেশনে যখন ঢুকেছি ট্রেন দিয়ে দিয়েছে এবং আমরা কিন্তু ট্রেনে উঠে বসে পড়েছি। আমাদের C2তে সিসিতে এসি চেয়ার কারে আমাদের রিজার্ভেশন রয়েছে। এখানে এই এসিতে হাওড়া থেকে দীঘা পর্যন্ত ট্রেনের ভাড়া আমাদের পার হেড পড়ছে 380 টাকা করে, কিন্তু আপনারা যদি নন এসিতে যান রিজার্ভেশন টিকিটে সেক্ষেত্রে আপনাদের পার হেড 105 টাকা করে পড়বে। অনেকটাই কম খরচে আপনারা চলে যেতে পারবেন। আর যদি তার চেয়েও কম খরচে আপনারা যেতে চান সেক্ষেত্রে সাঁতরাগাছি থেকে 6:45 দীঘা লোকাল রয়েছে, লোকাল ট্রেনে করে মাত্র 40 টাকা ভাড়ায় আপনারা চলে যেতে পারবেন। হাওড়া থেকে দীঘার মধ্যে এই ট্রেনের রয়েছে 6খানা হল্ট, আর আমাদের যেতে সময় লাগবে ওই 3 ঘন্টার কিছু বেশি। মূলত আমরা এইবারের যে ট্রিপটা করছি দীঘাতে, যে নতুন জগন্নাথ মন্দিরটি উদ্বোধন হবে সেই মন্দিরের মেইন কাভারেজ আমরা করব, এবং তাছাড়াও দীঘার পুরো ট্রিপ থাকবে। তো চলুন, এখন মাত্র 6:15 বাজতে যায়, ট্রেন ছাড়তে বেশ খানিকটা সময় দেরি আছে। তারপরে ট্রেন ছাড়লে আবার আপনাদের সাথে কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। বাই দ্য ওয়ে, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার রয়েছে, তাই আমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না, প্রচুর খাবার দাবার উঠবে, আমরা সেখান থেকেই ব্রেকফাস্ট সেরে নেব। একদম কাঁটায় কাঁটায় 6:45 আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে দিল। এই ট্রেনের 6টা হল্ট রয়েছে আর 45টা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। সব থেকে খুশি লাগছে যে তাম্রলিপ্ত এক্সপ্রেস অনেক দিন বাদে একদম ঠিকঠাক সময় ছাড়লো। এর আগে যতবার তাম্রলিপ্ততে চড়েছি প্রত্যেকবারই প্রচুর লেট করেছে, কেন জানি না। আমাদের এর পরের স্টপেজ হচ্ছে 7.5 কিলোমিটার পরে সাঁতরাগাছি জাংশন।
আর এই রাস্তায় আমাদের 5টা ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে। স্যান্ডউইচ বার্গার, স্যান্ডউইচ বার্গার, স্যান্ডউইচ বার্গার। এখন ঠিক 7:10 বাজে। আমাদের ট্রেন সাউথ ইস্টার্ন রেলওয়ের সাঁতরাগাছি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম ক্রস করে চলে যাচ্ছে। আমাদের পরের স্টপেজ 24.6 কিলোমিটার পরে উলুবেড়িয়া স্টেশন। অ্যাকচুয়ালি এখানে 2 মিনিট হল্ট ছিল। ঘড়িতে 7:33 বাজে আমাদের ট্রেন উলুবেড়িয়া ছেড়ে দিল। উলুবেড়িয়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি আসার কথা ছিল 7:23-এ, 7:33-এ এসছে, 10 মিনিট লেট, কোনো ব্যাপার না। এখানে 1 মিনিট হল্ট টাইম ছিল। এরপরে হচ্ছে আমাদের স্টপেজ মেচেদাতে, এরপরে স্টপেজ মেচেদাতে 26 কিলোমিটার দূরে। আজকে ওয়েদারটা বাইরে ভীষণ সুন্দর, চকচকে একদম ওয়েদার, কিন্তু গরম আছে আর মারাত্মক হিউমিড ছিল কলকাতায়। এখন দীঘাতে গিয়ে দেখি ওখানে কীরকম চলছে। দাদা এটা 1 নম্বর বিউটিফুল মশলা চা, এটা একটা খেলে আর একটা খেতে হবে। এটা হাতের সামনে বানিয়ে দিচ্ছি 1 নম্বর বিউটিফুল। দীঘা যাওয়ার পথে একটা বিউটিফুল চা খাবেন, আমাকে ইউটিউবে সার্চ করবে পেয়ে যাবেন। বিউটিফুল কার্তিকমন্ডা বিউটিফুল মশলা চা, একটা খেলে আবার একটা খেতে ইচ্ছা করবে। এটা হচ্ছে 1 নম্বর বিউটিফুল মশলা চা। এখন 8:36 বাজে। আমাদের ট্রেন তমলুক স্টেশন ক্রস করলো। এখানে আসার কথা ছিল 8:20-তে, কিছুটা বাদে এসছে, তবে তাও আমি বলবো যে ট্রেন মোটামুটি ঠিকঠাক টাইমেই চলছে। এই তমলুকের পরের স্টেশন হলো কাঁথি। 65 কিলোমিটার পরে কাঁথি স্টেশনে আবার গিয়ে আমাদের ট্রেন দাঁড়াবে। এই ট্রেনে মানে আর যাই খাবার জিনিসের অভাব নেই, একটার পর একটা রয়েছে। আমরা যে কত কিছু খেলাম তার ঠিক নেই। আর মেচেদা ক্রস করবার পরেই যে চপটা ওঠে, আলুর চপ আর মোচার চপ, ওইটা খুব ভালো ছিল। আর এই ট্রেনের যে চিকেন পকোড়া বিক্রি হয়, ভুল করেও ওটা কিনবেন না, 60 টাকা করে নেয়, একদম বাজে খেতে। ওই চিকেন পকোড়াটা একদমই ভালো লাগে। আর এছাড়া তো মানে চাউমিন, স্যান্ডউইচ, বার্গার, ঘুগনি, হ্যানা তেনা, ডিম সেদ্ধ, মানে কি না বিক্রি হচ্ছে ট্রেনটাতে। মানে প্রচুর প্রচুর খাবার অপশান। এত কিছু আমরা যদিও খাইনি। একটা ব্রেড অমলেট কিনেছিলাম, চিকেন পকোড়া খেয়েছি, আর চপ খেয়েছি, আর চা খেয়েছি, একবার লেবু চা খেয়েছি, একবার দুধ চা খেয়েছি। আর প্রচুর খাবার বিক্রি হচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কাঁথি স্টেশনে। অনেকে এটাকে কন্টাই স্টেশনও বলেন। এটা হচ্ছে মন্দারমণি যাওয়ার একদম নিয়ারেস্ট স্টেশন। মানে আমরা যখন মন্দারমণি গেছিলাম এখানেই নেমেছিলাম। এখান থেকে নেমে পাশ থেকেই অটো পাওয়া যায়, অটো ধরে চলে যাওয়া যায় মন্দারমণিতে। এখানে আমাদের ট্রেনটা আসার কথা ছিল 9:16-এ, 2 মিনিট স্টপেজ টাইম। এখানে এসছে 9:36-এ। আর এরপর মানে কাঁথির পর এবারে আসবে হচ্ছে রামনগর, যেখান থেকে যাওয়া যায় তাজপুরে। সেখানেও আমরা গেছিলাম এর আগে, তাজপুরেরও ভিডিও আছে, মন্দারমণির ভিডিওও আছে। যারা দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি তাদের জন্য আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। রামনগর স্টেশন ঢোকার জাস্ট আগে রেল লাইনের প্যারালাল যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরেই চলে যেতে হয় তাজপুর বিচে। চাইলে এখান থেকে মন্দারমণি বিচেও চলে যাওয়া যেতে পারে। এখন রামনগর স্টেশনে এসেছে, ঘড়িতে 9:53 বাজে। এখানে 1 মিনিট হল্ট আছে। তাজপুর আমার এই দিকের বিচ লাইনে এখনো পর্যন্ত যে কটা বিচ আমি ঘুরেছি, দীঘাতে এই প্রথমবার যাচ্ছি, সব থেকে প্রিয়, সব থেকে সুন্দর, সিনিক, সব দিক থেকে ভালো লাগে। সেজন্য এই রামনগর স্টেশনটা আসলেই মনে হয় নেমে পড়ি আর তাজপুরে চলে যাই। অনেক প্যাসেঞ্জার কিন্তু এখানে নেমে গেলেন, আমাদের ট্রেন অনেকটাই খালি হয়ে গেল এই রামনগরে, কারণ অনেকেই তাজপুরে যাচ্ছেন। আর যে কজন আছেন, মানে আমরা যে কজন আছি আর কি, প্রত্যেকেই আমরা এবার দীঘা যাব, কারণ এরপরে আছে দীঘা। এই রামনগর থেকে দীঘার দূরত্ব হচ্ছে
1.2 কিলোমিটার। এই রকম সময়ে কোনোদিন এই দিকটাতে আসা হয়নি, মানে এই একদম মার্চের লাস্ট উইকে। হ্যাঁ, এপ্রিলের মাঝামাঝি বোধহয় এসেছিলাম তালসারি বিচে যাওয়ার জন্য। এত সবুজ চারিদিকে, মানে একদম কচি পাতা ধরেছে, আর ধান ক্ষেত চারিদিকে এত সবুজ কার্পেটের মতো বিছিয়ে ধান হয়ে রয়েছে। এত ভালো লাগছে, পুরো রাস্তাটা এত সিনিক, চোখ বন্ধ করতে ইচ্ছা করছে না আর কি, এত ভালো বাইরেটা, এত সুন্দর। একদম কাঁটায় কাঁটায় 10:05 আমাদের ট্রেন দীঘা ঢুকিয়ে দিয়েছে। এটা দারুণ একটা ব্যাপার যে তাম্রলিপ্ত এক্সপ্রেস আজকে একদম অন টাইমে দীঘায় পৌঁছে দিয়েছে আমাদেরকে। যদি আপনারা এই ট্রেনে না আসেন সেক্ষেত্রে 3:05 কান্ডারি এক্সপ্রেস আছে, যেটা প্রত্যেক দিন হাওড়া থেকে ছাড়ে, মানে অ্যাকচুয়ালি তাম্রলিপ্তটাই আবার ফিরে কান্ডারি এক্সপ্রেস হয়ে যায়। এছাড়া শনিবার করে রয়েছে সকাল 7:20 পাহাড়িয়া এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে, এবং প্রত্যেক রবিবার সাঁতরাগাছি থেকে একটা দীঘা স্পেশাল ফেয়ার ট্রেন রয়েছে, সেটাতে করেও আপনারা আসতে পারেন। আর যদি ট্রেনে আসবেন না ভাবেন বা রিজার্ভেশনে আসতে অসুবিধা থাকে, সেক্ষেত্রে বাসের অপশানও আপনারা নিতে পারেন। দীঘায় আসার আরও একটা ভীষণ জনপ্রিয় পন্থা হচ্ছে বাস। স্প্ল্যানেট থেকে প্রচুর দীঘাগামী বাস ছাড়ে, সেই বাসে করে আপনারা চলে আসতে পারেন। এসি বাসের ভাড়া ওই 300 350 এরকম পড়বে, খুব ভালোভাবে চলে আসতে পারেন। এছাড়া যদি আপনাদের নিজস্ব গাড়ি থাকে সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই, রাস্তা খুবই ভালো, নিজেদের গাড়ি নিয়ে চলে আসতে পারেন। অনেকে তো 2 হুইলার নিয়েও চলে আসেন। তো যাই হোক, মোটামুটি দীঘায় এসে আমরা পৌঁছে গেলাম। এবার আমাদেরকে দেখতে হবে যে এখান থেকে আমরা কোথায় থাকি, সেটাও আপনাদেরকে দেখাবো। আর দীঘার যে মন্দির আমরা কভার করতে এসেছি সেই মন্দির সম্পর্কে বিস্তারিত বলবো। তার আগে চলুন সব থেকে আগে এখন ট্রেন থেকে নেমে পড়ি দীঘা স্টেশনে। নেমে পড়েছি আমরা দীঘা স্টেশনে। আমাদের যে কম্পার্টমেন্ট C2 সেটা একদম দীঘা স্টেশনের এই দিকটায়, মানে শেষে, মানে হাওড়া থেকে শুরু ছিল, একদম শেষে পুরো স্টেশনটা আমাদেরকে হেঁটে যেতে হবে। তবে এখানে নেমে যেটা বুঝতে পারছি, এখানে টেম্পারেচার দেখাচ্ছে 31 ডিগ্রি, এখন 10:10 বাজে। হাওড়ায় সকালবেলা যে গরমটা লাগছিল সেটার থেকে এখন এখানে হিউমিডিটি অনেকটাই কম, মানে আমি প্লিজেন্ট বলবো না, কিন্তু বেশ নরম আছে ওয়েদারটা। দেখি যত ভেতরে যাই কীরকম লাগে আর কীরকম এক্সপিরিয়েন্স হয়। তো তাড়াতাড়ি চলুন স্টেশনের বাইরে যাওয়া যাক। দীঘার 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, আর একদম স্টেশন থেকেই সেই মন্দিরের মাথাটা দেখা যাচ্ছে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই রাস্তা ধরেই আপনাদেরকে বেরোতে হবে, আমরা এই রাস্তা ধরেই এলাম। আর এই যে এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা, ডান দিকে একটা এসি লাউঞ্জ আছে, আর এইখান থেকে বাইরের দিকে যেতে হবে। এই হলো টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারের বাইরে এই হলো পুরো স্টেশন চত্বর। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর এই স্টেশন চত্বরটা। আচ্ছা, স্টেশন থেকে বেরোলে জাস্ট প্রচুর টোটো অটো পাওয়া যায়। দুদিক দিয়ে বেরোনোর দুটো গেট রয়েছে। এই দিকে দেখছি একটা নতুন রেল কোচ রেস্টুরেন্ট করেছে, আর এই দিক দিয়েও বেরোনোর জায়গা আছে। আমরা এই বাঁ দিকটা দিয়ে বেরোচ্ছি। আমরা স্টেশন থেকে বেরিয়ে প্রায় 400 মিটার পায়ে হেঁটেই চলে এসেছি জগন্নাথ মন্দিরের একদম কাছে, মানে এর ঠিক পিছনেই রয়েছে স্টেশনটা। আর এই যে এখন দেখতে পাচ্ছেন মন্দির নির্মাণের এবং মন্দির প্রতিষ্ঠার একদম শেষ মুহূর্তের কাজ চলছে, কারণ আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়াতে এই মন্দির উদ্বোধন হবে, সেরকমই কথা আছে। অ্যাকচুয়ালি এই মন্দির নির্মাণের কথা ঘোষণা করা হয়েছিল 2018 সালে। একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটি তৈরি করা হচ্ছে এইখানে, এবং 2022 সাল থেকে এই মন্দির নির্মাণের কাজ এই দীঘা স্টেশনের পাশে শুরু হয়। অ্যাকচুয়ালি প্রথমে এই মন্দিরটা নির্মাণ করার কথা ছিল সমুদ্র তীরবর্তী একটা পুরনো জগন্নাথ মন্দিরের জায়গায়, কিন্তু পরিবেশগত নিষেধাজ্ঞার জন্য পরবর্তীতে এই জায়গাতে দীঘা শঙ্করপুর উন্নয়ন সমিতি তারা প্রায় 20 একর জমি দান করেন, এবং তার ওপরেই প্রায় 250 কোটি টাকা ব্যয় করে এই বিশাল জগন্নাথ দেবের মন্দির এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে। ভীষণ সুন্দরভাবে এই মন্দিরটি তৈরি করা হয়েছে, পুরোপুরি কলিঙ্গ স্থাপত্যের উপরে এই মন্দির নির্মাণ করা হয়েছে, এবং এই মন্দিরের যে পাথর সেটা কিন্তু রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই মন্দিরটা দেখলে কোনো দিক থেকেই পুরীর মন্দিরের সাথে এতটুকুনিও তফাৎ খুঁজে পাওয়া যাবে না। এখানেও জগন্নাথ দেব বিষ্ণু রূপে পূজিত হন, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকেই পূজিত করা হবে এই মন্দিরে। আশা করা যাচ্ছে 30শে এপ্রিল এই মন্দির উদ্বোধনের পর
দীঘায় পর্যটনের দিক থেকে আরও একটি নতুন মাত্রা যোগ হবে এবং পর্যটকদের কাছে দীঘার যে আকর্ষণ তার সাথে এই মন্দির দর্শনের জন্য আরও বেশ কিছু মানে পর্যটকের আগমন হবে এবং যার ফলে তার প্রভাব পড়বে এখানকার পর্যটন শিল্পে। এখন আমি দাঁড়িয়ে আছি এগরা কন্টাই রোড বা দীঘা কন্টাই যে রোড, মেইন যে রোড, সেই রোডের পাশে, মানে একদম মন্দিরের পাশেই যে রোডটা। এই রাস্তাটা কিন্তু এখন বন্ধ রয়েছে, দেখুন ওইখানে ব্যারিকেড লাগানো রয়েছে এবং এই পুরো রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই কিন্তু গাড়ি চলাচল করে, সেই রাস্তাটা বন্ধ করে দেওয়া রয়েছে এবং গাড়িগুলো বা অটোগুলো সব কিন্তু ওই দিক থেকে যাচ্ছে। মানে ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে, মানে ওইদিকে দীঘা স্টেশন থেকে এসে জাস্ট ওখান থেকে গাড়িগুলোকে বাঁদিকে বিকিয়ে দেওয়া হচ্ছে। ওইখানে ভেতরের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে গাড়ি চলাচল করছে। ওখানে ওইদিকে চৈতন্য গেটটা হচ্ছে। এই যে পুরো জায়গাটা, পুরো সম্পূর্ণ রাস্তাটাতেই কিন্তু এখন মন্দিরের কাজ এবং মন্দিরের উদ্বোধনের জন্য গাড়ি বন্ধ রাখা রয়েছে। পিছনে আমার জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, এই হলো জগন্নাথ মন্দির এবং তার সামনের রাস্তাতে আমি দাঁড়িয়ে রয়েছি। এই রাস্তা দিয়েই কিন্তু সোজা চলে গেলে আপনি পৌঁছে যাবেন শঙ্করপুর এবং তাজপুর। তবে এখন মেরিন ড্রাইভ রোডটা হয়েছে, ওটা অনেক বেশি সিনিক, অনেক বেশি সুন্দর। ওখান থেকে গেলে আরও বেশি সমুদ্রকে দেখতে দেখতে যেতে পারবেন। এমনিতে কোনো অসুবিধা নেই, বাসও চলছে, গাড়িও চলছে, তবে এই রাস্তা দিয়ে নয়। আর যে টোটোগুলো আছে, আপনারা যে হোটেলে যাবেন সেই টোটোগুলো কিন্তু ওদিক থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, শুধুমাত্র এই রাস্তাতে দিয়ে যাচ্ছে না। আদারওয়াইজ এমনি কোনো চিন্তার কারণ নেই বা ভয়ের কারণ নেই যে হেঁটে আসতে হবে বা এরকম কিছু। রাস্তা রয়েছে, সাবস্টিটিউট রাস্তা দিয়ে গাড়িগুলোকে পাস করানো হচ্ছে। তো সেই কারণে আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন দীঘাতে এবং এসে এই নতুন জগন্নাথ মন্দিরকে দর্শন করে যেতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। স্টেশন থেকে বেরিয়েই একদম 100 টাকা টোটো ভাড়া করে এখন আমরা চলে যাচ্ছি ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনিতে। মন্দিরের একদম পাশ থেকেই এই পুরো বালির রাস্তা, মেন রোড ছেড়ে আমাদেরকে এই ভিতরের রাস্তাটা দিয়েই যেতে হচ্ছে। এই রাস্তাতে প্রচণ্ড ধুলো, রাস্তা প্রচুর ধুলো ছিল, তারপরে বাঁধানো রাস্তাতেই চলে এসেছি, পিচঢালা রাস্তা। আর পুরো মন্দিরটাকে আমরা সার্কেল করছি, মন্দিরের পিছন দিক থেকে এসে এখন মন্দিরের সাইডটা থেকে যাচ্ছি। 6টা রত্ন রয়েছে এই মন্দিরে, আর মূল যে মন্দিরের মাথাটা সেটা 65 মিটার উঁচু, মানে 213 ফুট লম্বা। যেটা বলছিলাম, দীঘালি 2 এর একদম পাশে ওই চৈতন্য গেট আমার পিছনে দেখতে পাচ্ছেন, ওই গেট উদ্বোধনের জন্যই, তৈরির জন্যই রাস্তাটা বন্ধ করা হয়েছে। আমরা কিন্তু আবার মেন রোডে উঠে গেলাম, মানে জাস্ট মন্দিরের পিছন থেকে একটা সার্কেল করে এসে আবার আমরা মেন রোড ধরে নিয়েছি। আর ডান দিকেই সমুদ্র, এই ঝাউবনটা দেখা যাচ্ছে, ঠিক তার পিছনেই রয়েছে সমুদ্র। আর এগরা কন্টাই রোড ধরে আমরা যাচ্ছি এখন ওল্ড দীঘার দিকে। আমরা যে হোটেলটাতে থাকবো সেটার দূরত্ব স্টেশন থেকে প্রায় 2.5 কিলোমিটার। আমরা জাস্ট নতুন জগন্নাথ মন্দিরটা ক্রস করে মেন রোডে ওঠার পর খানিকটা এসে 500 মিটার মতো এগিয়ে এসেই এখানে একটুখানি টোটো থেকে নামলাম। ডান দিকে একটা নির্মীয়মান গেট রয়েছে, দেখতে পাবেন এই রকম একটা নির্মীয়মান গেট রয়েছে, এটা কিছুদিনের মধ্যে তৈরি হয়ে যাবে। এই গেট থেকে এই সোজা রাস্তা দিয়ে আমরা একটুখানি আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে আনবো, সেটা কি চলুন ওখানে গিয়ে আপনাদেরকে বলছি। আমার পিছনের সোজা রাস্তাটা দিয়ে আমরা হেঁটে চলে এলাম। এখন আমি কিন্তু দাঁড়িয়ে আছি একেবারে সমুদ্রের পাশে, মানে দেখতে পারবেন আমার ডান দিকে রয়েছে সমুদ্র আর একদম তার পাশে বাঁধানো সৈকতে আমি দাঁড়িয়ে রয়েছি। আর যে জন্য আমি এখানে আসলাম, আমার পিছনের এই যে মন্দিরটিকে এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে সমুদ্রের পাড়ে অবস্থিত বা সমুদ্র সৈকতে অবস্থিত পুরনো জগন্নাথ মন্দির বা মূল জগন্নাথ মন্দির যেটা, সেটা কিন্তু এটাই। এবং এখন যে জগন্নাথ মন্দিরটি দীঘাতে তৈরি হচ্ছে, প্রথমে কিন্তু এইখানেই তৈরি হওয়ার কথা ছিল, এই মন্দিরটাকেই আবার রিকনস্ট্রাক্ট করে বড় করে তৈরি করার কথা ছিল, কিন্তু পরিবেশগত নিষেধাজ্ঞার কারণে সেটা এখানে করা সম্ভব হয়নি এবং তার ফলেই ওই জায়গায় দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সহায়তায় তৈরি করা হচ্ছে ওই জগন্নাথ মন্দিরটি। সামনে দেখতে পাচ্ছেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার অপূর্ব সুন্দর একটি মূর্তি রয়েছে। এখানে কিন্তু এখনও নিত্য পূজা হয়। আপনারা যখন মূল জগন্নাথ মন্দিরটিকে দর্শন করতে আসবেন বা প্রধান জগন্নাথ মন্দিরটিকে দর্শন করতে আসবেন, তখন কিন্তু এই জগন্নাথ মন্দিরটিকেও অবশ্যই এসে দর্শন করে যাবেন। ওল্ড দীঘা জগন্নাথ ঘাটে
এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী সমীর মণ্ডল এবং শ্রীমতী উর্মিলা মণ্ডল। ছোট্ট সুন্দর পবিত্র একটি মন্দির, একদম সমুদ্র সৈকতের পাশে, ওল্ড দীঘাতেই অবস্থিত। ঝাউবনে ঘেরা সমুদ্র তটে নির্মিত এই জগন্নাথ মন্দির নির্মাণের একটি কাহিনী এখানে লিখে দেওয়া রয়েছে। তো এই জায়গাটাতে না আসলে কিন্তু জগন্নাথ দেব দর্শন সম্পূর্ণ হবে না, এটা আপনারা মাথায় রাখবেন। ওল্ড দীঘা বিশ্ব বাংলা পার্ককে ডান দিকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এখন দেখছি পরিষ্কার করছেন পুরো জায়গাটা, বেশ সুন্দর পার্কটা। বিকেলবেলা এই পার্কে তো আসবো অবশ্যই, যেহেতু আমরা ওল্ড দীঘাতে থাকছি, তো এই পার্কে তো আসবোই। আর আমাদের হোটেলের একদম কাছাকাছি চলে এসেছি, আর প্রায় 350 মিটার মতন আছে মাত্র। আচ্ছা, এই কাকুর গাড়িতে করেই আমরা চলে এসেছি আমাদের হোটেলে, মোটামুটি 2.5 কিলোমিটার দূরে। কাকুর নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। যদি আপনারা এখানে আসেন তাহলে ওনার সাথে যোগাযোগ করেও ঘুরতে পারেন। আমরা চলে এসেছি আমাদের দীঘার হোটেল, ওল্ড দীঘাতে হোটেল রয়্যাল সানভিউতে, একেবারেই সমুদ্র সৈকতের পাশে, ওল্ড দীঘা বিশ্ব বাংলা পার্কের পাশে, খুব সুন্দর লোকেশনে, দারুণ সুন্দর একটা হোটেল। হোটেলে ঢোকার পরে ফার্স্ট ইমপ্রেশন যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো বেশ ভালো। আমি দাঁড়িয়ে আছি রিসেপশন এরিয়ায়, আমার পিছনেই এটা হলো রিসেপশন এরিয়া। আসুন ভেতরটা আপনাদেরকে দেখাই, রিসেপশন এরিয়াটা দেখাই। এই হলো রিসেপশন এরিয়া। এখানে আমরা চেক ইনের যা যা প্রসেস আছে সেটা করলাম। একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি দীঘায় আসেন তাহলে অবশ্যই নিজেদের আইডি প্রুফ নিজেদের সাথে রাখবেন, হার্ড কপি রাখার চেষ্টা করবেন। আর যদি হার্ড কপি না থাকে সেক্ষেত্রে ঠিকঠাক ভালো ডাউনলোডেড সফট কপি হলেও চলবে। এই হোটেলে চেক ইনের টাইম সকাল 11টা এবং চেক আউট টাইম সকাল 10টা। এই রিসেপশন এরিয়ার পাশেই এটা রয়েছে রেস্টুরেন্ট এরিয়া। এখানে আপনারা খাবার দাবারও খেতে পারেন। যেমন আমরা আজকে লাঞ্চের অর্ডারটা দিয়ে দিলাম, খানিকক্ষণ বাদে আমরা রুম থেকে ফ্রেশ হয়ে এখানে এসেই আজকের লাঞ্চ সারবো। কি লাঞ্চে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। এখন চলুন সোজা চলে যাই আমাদের রুমে। আচ্ছা, এই হোটেলে কিন্তু লিফটেরও সুবিধা রয়েছে। আমরা লিফটে করে লাগেজ নিয়ে চলে যাচ্ছি। আমাদের রুম কত, 3rd ফ্লোর। চলে এসেছি এই হোটেল রয়্যাল সানভিউতে আমার রুমে। আমার রুম হলো 3rd ফ্লোরে, রুম নাম্বার 402। আগে রুমের ভিতরে আসুন, রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। ভীষণ সুন্দর একটা এক্সিকিউটিভ ক্যাটাগরির রুম এটা। এইখানে রুমের দরজাটা বন্ধ করলে একগুচ্ছ নিয়মাবলী এখানে লিখে দেওয়া রয়েছে এবং ম্যানেজারের ফোন নাম্বারও রয়েছে। রুমের ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর, ঢুকে খুব ভালো লেগেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানে একটা ডাস্টবিন দিয়ে দেওয়া রয়েছে, ডাস্টবিনের পাশে এরকম একটা ওয়ার্ড্রব রয়েছে, ওয়ার্ড্রবের ভিতরে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর পুরো ওয়ার্ড্রবটা এরকম 4টে হ্যাঙ্গার দেওয়া রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ব্ল্যাঙ্কেট তো এখন কোনো কাজেরই নয়। বিছানাটা বেশ বড়, 3 জন ভালোভাবে অ্যাডজাস্ট করা যাবে। টাওয়েল দিয়েছে। বিছানার পাশেই ডান দিকে রয়েছে একটা ইন্টারকম আর ছোট্ট একটা সাইড টেবিল, 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে। বিছানার এই দিকটাতে সুন্দর একটা ওয়ালপেপার দিয়ে তার সামনে একটা পেন্টিং, যেটা ঘরটাকে একটা আলাদা মাত্রা দিয়েছে। ঘরে খুব সুন্দর ফল সিলিং করে দেওয়া রয়েছে, এসি এবং ফ্যান দুটোই রয়েছে। আমরা এসি অবশ্যই নিয়েছি, কারণ এই গরমে এসি ছাড়া সম্ভব নয়। ঘরের এই দিকটা আমার খুব ভালো লেগেছে, বেশ বড় স্পেসিয়াস এইখানটা। এখানে একটা ছোট্ট ওয়ার্কিং ডেস্ক টাইপের রয়েছে, চেয়ার রয়েছে, এরকম টেবিল, তার সাথে 2টো ড্রয়ার, আর ঠিক তার সামনে বেশ বড় একটা টিভি রয়েছে। আর এইখানে ওয়াল একটা ড্রেসিং টেবিল, যেটা খুব দরকারি, সামনে একটা টি টেবিল এবং তার সামনে একটা সুন্দর সোফা সেট। এটা বেশ ভালো লেগেছে, এই ঘরটাকে একটা ভালো লুক দিয়েছে। এইখানে দেখুন এরকম কাঁচের জানলা, জানলা থেকে বিশেষ কিছু ভিউ আমি দেখাতে পারবো না, কারণ ভিউ নেই এইখান থেকে, কিন্তু সমুদ্রের একদমই পাশে এটা, সমুদ্র বিচ থেকে প্রায় 50 মিটার দূরত্বই হবে, একদমই বিচের পাশে। এই হলো জানলা দিয়ে বাইরের ভিউ, এর উপরেই রয়েছে এসিটা। এবার দেখবো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস, যেটা আমি এখনও দেখিনি, বাথরুম। খুব সুন্দর, খুব ভালো, একদম শুকনো, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একটা আয়না, বেসিন, এইরকম স্পেসিয়াস, ভালো একটা কোমোড রয়েছে, বড় গিজার রয়েছে, শাওয়ার, ওখানে জিনিসপত্র রাখার জন্য র্যাক, সমস্তটাই খুব সুন্দর অর্গানাইজড এবং ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমের মধ্যে সাবান, শ্যাম্পু সবটাই দিয়ে দেওয়া রয়েছে। সব মিলিয়ে যদি আমি বলি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এর গদিটাও কিন্তু বেশ ভালো, বিছানার গদিটাও বেশ ভালো লাগছে।
এই এক্সিকিউটিভ রুমের ভাড়া মোটামুটি 2200 থেকে 2500-র মধ্যে পড়বে। আর এর নিচে মানে সেকেন্ড ফ্লোরে যে রুমগুলো রয়েছে সেগুলো হলো স্ট্যান্ডার্ড ক্যাটাগরি রুম, সেই রুমের ভাড়া মোটামুটি 1800 থেকে 2000 এরকম পড়বে। কারণ দীঘাতে উইকডে, উইকেন্ড, অফ সিজন, অন সিজন এরকম কিছু তো থাকেই, সেটা আপনারা জানেন। এই রুমের ভাড়ায় আমাদের কিছুটা কনসেশন দেওয়া হয়েছে যেহেতু আমরা ভিডিও করছি। এছাড়া এটা কিন্তু কোনো রকম পেইড প্রমোশন নয়, আমি প্রচুর ঘাঁটাঘাঁটি করে প্রচুর রিসার্চ করে এই হোটেলটা বুক করেছি। কারণ যেহেতু আমি এর আগে কোনো দিন দীঘায় আসিনি, দীঘায় থাকিনি, আমার কোনো আইডিয়া ছিল না যে কোথায় থাকা ভালো, কেমন হোটেল নেব না নেব, তো সে কারণে আমি একটু ভয়েই ছিলাম। যাই হোক, আমার এখানে ঢুকে বেশ ভালো লাগছে, ইমপ্রেশন বেশ ভালো। এখানে দুদিন থাকার পরে কীরকম ইমপ্রেশন হয় সেটাও আপনাদেরকে জানাবো, আর আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের ছাদে এবং ছাদ থেকে আপনাদেরকে ভিউটা দেখাবো। ছাদ থেকে দারুণ সুন্দর একটা সমুদ্রের ভিউ পাওয়া যায়, সেটা ওই দিক থেকে বেটার পাওয়া যায়। এটা হলো মেন রাস্তা, এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। এই রাস্তা থেকে বাঁ দিকে গেলেই একদম সমুদ্র, সামনে পুরো সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু সবুজ ঝাউবনের ওপারটা পুরোটাই সমুদ্র। রৌদ্রে এখন আর সমুদ্র মানে বোঝা মুশকিল খালি চোখে। আর এই যে ঝাউবন, ঝাউবনের ওই পাটটা পুরো সমুদ্র, আর এখান থেকে একটুখানি গেলেই মোহনা, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখান থেকে সামনে দারুণ সুন্দর সমুদ্রকে দেখা যাচ্ছে, পুরো কার্ভটা দেখা যাচ্ছে এখান থেকে অ্যাকচুয়ালি। আর দূরে দেখা যাচ্ছে মোহনা, এখান থেকে দূরে, মানে এখান থেকে কত 800 মিটার থেকে 1 কিলোমিটারের বেশি হবে না মোহনা, পায়ে হেঁটেই চলে যাওয়া যাবে মনে হচ্ছে ভোরের বেলা। আর সামনে দেখা যাচ্ছে ঝাউবনের পাশে প্রচুর মানুষ স্নান করছেন। এখন ঠিক 12টা বাজে। আমাদের হোটেল থেকে 50 মিটার হেঁটে আমরা এখন সমুদ্র সৈকতে চলে এসেছি। এখানে এসেই দেখছি ডান দিকে ভীষণ সুন্দর একটা গঙ্গা মাতার মন্দির রয়েছে, সেখানে পুরোহিত মশাই পুজো করছেন। এই মন্দিরটা আপনাদেরকে না দেখিয়ে পারলাম না, ভীষণ সুন্দর লাগছে। সামনে আকন্দ ফুলের গাছ, পাশে একটা ছোট্ট পাথরের তুলসী মঞ্চ, আর ঠিক উল্টো দিকে এই যে হলো সমুদ্র সৈকত। এইখানে ওল্ড দীঘা সি বিচের পাশে আমি দাঁড়িয়ে আছি, এই ঝাউবনের মধ্যে। ঝাউবনের ঠিক পাশে ওইখানেই আমাদের হোটেল থেকে মাত্র 50 মিটার দূরেই এখন আমরা সি বিচে দাঁড়িয়ে আছি। এবং এই ওল্ড দীঘা সি বিচ কিন্তু খুব সুন্দর, খুব সিনিক, এবং এখানে মানুষজনের ভিড় অনেকটাই কম। কিন্তু কম মানে যে একেবারে কম তাও কিন্তু নয়। এই ঝাউবন থেকে সোজা যদি আমি দেখি সমুদ্র সৈকতের দিকে, এই হলো কমের নমুনা। মানে দীঘাতে এটাকে কম বলা যায়, কিন্তু অন্যান্য কোনো সমুদ্র সৈকত হলে এটাকে আমরা প্রচুর মানুষ বলতে পারতাম। দীঘার তুলনায় বা নিউ দীঘার তুলনায় এই ওল্ড দীঘাতে পর্যটকের সংখ্যা কম থাকে, এবং এই জায়গাটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর সাজানো গোছানো। সেই জন্য আপনারা যারা ভীষণ হই হট্টগোল পছন্দ করেন না, একটু নিরিবিলির মধ্যে শান্তিতে সুন্দর পরিবেশে থাকতে চান, তাদের জন্য ওল্ড দীঘাটা আদর্শ হবে। আর যারা ভীষণ জমজমাট, হই হুল্লোড়, মজা এই সমস্তর মধ্যে থাকতে চান, তাদের জন্য নিউ দীঘা একদম আদর্শ। এবার তো আমরা ওল্ড দীঘায় থাকছি, তবে এরপরে কখনো নিশ্চয়ই নিউ দীঘাতেও থেকে সেখানকার এক্সপিরিয়েন্সও নেব। আর এইখানে দেখুন সমুদ্র সৈকতে কত মানুষ স্নান করছে, আর দূরে মোহনা দেখা যাচ্ছে। এখান থেকে সোজা খানিকটা চলে গেলেই ডান দিকে যে একটা সরু কালো রেখা, ওটাই হলো দীঘা মোহনা। ওল্ড দীঘাতে থাকার আরও একটি সুবিধা হলো এখানকার এই সুন্দর ফ্ল্যাট বিচ। এই বিচে নিউ দীঘায় যখন জোয়ার আসে, নিউ দীঘা থেকে অটো করে বা টোটো করে মানুষেরা আসেন স্নান করতে, অথবা বর্ষাকালে যদি আপনি দীঘা বেড়াতে আসেন সেক্ষেত্রেও টোটো করে আপনাকে এই ওল্ড দীঘার বিচে এসেই স্নান সেরে যেতে হবে। আর এই বিচের ঠিক পাশেই এরকম সুন্দর একটি বসার জন্য পার্ক এরিয়া করে দেওয়া রয়েছে। এখানে বসেও আপনি অসম্ভব সুন্দর সূর্যোদয় এবং বিচকে উপভোগ করতে পারবেন। এই জায়গাটিও আমার বেশ লেগেছে।
ঘড়িতে এখন সময় ঠিক দুপুর 1:10, আর এখন আমি বসে গেছি আমার হোটেল রয়্যাল সানভিউর রেস্টুরেন্টে। রিসেপশনে চেক ইন করার সময়ই আজকে লাঞ্চের এখানে অর্ডারটা দিয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু আজকে জার্নি করে এসছি আর বাইরে কোথাও লাঞ্চ করছি না। এখানে রেস্টুরেন্টে এক প্লেট ফাইন রাইস নিয়েছি। এটা হচ্ছে মিনিকেট চালের ভাত, এটার দাম 40 টাকা। এটা প্লেন রাইস, সরি। আর ফাইন রাইস হচ্ছে এটা বাসমতি চালের ভাত 1 প্লেট, এটা হচ্ছে 60 টাকা। এখানে আছে একটা আলু পটল সবজি, এটা হচ্ছে 1 প্লেটের দাম 70 টাকা। এখানে আছে ছোট্ট এরকম একটা মিষ্টি বালতি, 1 বালতি মুগের ডাল, এই ডালটার দাম হচ্ছে 40 টাকা। তার সাথে এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া, যেখানে রয়েছে দুটো বেশ স্ট্যান্ডার্ড সাইজের কাতলা মাছের পিস, ওটার দাম হচ্ছে 170 টাকা। তো আমি একটুখানি ভাতটা দিয়ে তরকারি দিয়ে টেস্ট করে বলছি। খাবার দাবার মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সার্ভ করা হয়েছে, প্রেজেন্টেশনটা বেশ ভালো। আমি অ্যাকচুয়ালি প্লেন রাইস 1 প্লেট আর ফাইন রাইস 1 প্লেট নিয়েছি, কারণ দুটোর তফাতটা দেখতে চাইছিলাম। ডাল দিয়ে মেখে আর পটলটা দিয়ে একটু খাই। বেশ ভালো, খুব সুন্দর, একদম ঘরোয়া, ভালো তেলে রান্না, কোনো বাজে মশলা দেওয়া নেই, বেশ ভালো লাগছে। চালটা একটু মোটার দিকে, তবে কিন্তু টেস্ট আছে। তাহলে এখন লাঞ্চ করে নিই, আর লাঞ্চ দিয়েই মোটামুটি আজকের এই পর্বের ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরের পর্বের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে দীঘার পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সঙ্গে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।